এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের এই বিষয়গুলো প্রথমে আমাদের জেনে রাখতে হবে যে স্থান কি, মাত্রা, তল, বিন্দু এই সবগুলোর সঙ্গে আমাদের মূল বইয়ে আছে। তো ফার্স্টে এই চ্যাপ্টারটা শুরু করার আগে মানে আপনি জ্যামিতির কিছুই জানেন না, আমি যদি এটা ধরি যে আপনি জ্যামিতির কিছুই জানেন না, তো আপনি যদি একদম শুরু থেকে জ্যামিতিটা শুরু করতে চান, তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে কাজ যেটা করতে হবে, এই যে টার্মগুলো লেখা আছে এই সবগুলো টার্মই আমাদের মূল বইয়ে দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের কাজ হবে এই টার্মগুলো একটু পড়ে নেওয়া। রশ্মি, রেখাংশ, কোণ, সরল কোণ, আমি ধরে নিচ্ছি যে আপনারা এই টার্মগুলো শিখে রাখছেন। তো তারপরেও যদি এই টার্মগুলোতে কারো কোনো কনফিউশন হয় আমাকে একটু জানাবেন কাইন্ডলি, কারণ চ্যাপ্টারটা যেহেতু বড় দেখা যাবে কি পুরোটা কভার করা যাবে না। তো এই জন্য আপনারা এই টার্মগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন। তারপর আমি এই যে স্লাইডটা আপনাদের মানে এই যে পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনি যদি পিডিএফ থেকে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে মানে উপপাদ্য, অনুসিদ্ধান্ত, আর পরের পেজে এখানে আমাদের সমস্যা দেওয়া আছে, আর এখানে বলা আছে সমাধান, এই কয়টা মানে এখানে পিডিএফ এ যে কয়টা প্রশ্ন আছে এই কয়টা প্রশ্ন যদি আপনি একদম ভালোভাবে পড়ে রাখেন, তাহলে আপনি শিওর থাকেন যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক আপনি পারবেন আনসার করতে। এখন কথা হচ্ছে এটা কিভাবে পড়বো এটা একটু আমি বলি। আমরা উপপাদ্য ১ নম্বরের কথা যদি বলি, আমাদের এখানে বলা হচ্ছে কোনো সরলরেখার যে কোনো বিন্দুতে, খেয়াল করে দেখেন এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। তো সরলরেখার সংজ্ঞা হচ্ছে যার উভয় প্রান্ত উন্মুক্ত। এই যে এই প্রান্তটাও চলমান, এই প্রান্ত এটাও চলমান, ধরে নিলাম এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তো এ প্রান্তটাও চলমান, বি প্রান্তটাও চলমান, আর এর গতিপথের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা যদি একটা বিন্দু হয়, বিন্দুটা সবসময় একই দিকে যেতে থাকবে, এরকম গতিপথের পরিবর্তন হবে না। তো যদি গতিপথের পরিবর্তন না হয় তাকে আমরা বলি সরলরেখা। তো আমাদের এখানে যে চিত্রটা ড্র করছি এটা একটা সরলরেখা। তো বলা হচ্ছে কোন সরলরেখার যে কোনো বিন্দুতে, তো এই সরলরেখার উপর আমরা একটা যে কোনো একটা বিন্দু নিলাম, ধরে নিলাম এটা একটা বিন্দু, তো এই বিন্দুর নাম দিলাম সি। তো বলতেছে কোন সরলরেখার যে কোনো বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, রশ্মির সংজ্ঞা হচ্ছে ওটাও দেখতে এক ধরনের সরলরেখায় কিন্তু এক প্রান্ত হবে চলমান আর এক প্রান্ত হবে ফিক্সড। মানে এক বিন্দুটা ঠিকঠাক থাকবে, এটা যদি এ হয় এটা ঠিক থাকলেও বি বিন্দুটা চলবে, এভাবে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে ইচ্ছা মতো, কিন্তু এ প্রান্তটা চলমান হবে না। তো বলা হচ্ছে অপর একটা রশ্মি মিলিত হলে, তো রশ্মিটা আমরা দিতে পারি এইদিকে, আমরা দিতে পারি এইদিকে, এই যে সি প্রান্তটা ফিক্সড, ডি প্রান্তটা চলমান। আবার আমরা দিতে পারি এইদিকে ইচ্ছা মতো, এইদিকে দিতে পারি, আমরা দিতে পারি এইদিকে, আমরা দিতে পারি এইদিকে, এগুলো আমাদের ইচ্ছা। তো আমাদের এখানে যে ঘটনাটা ঘটতেছে, এ বি একটা সরলরেখা, এ বি সরলরেখার সি বিন্দুতে সিডি রশ্মি মিলিত হয়েছে। তো দেখেন এইটুকু পর্যন্ত কথা কিন্তু আমাদের ঠিকঠাক মিলছে, যে এখানে আমাদের বলা আছে কোনো সরলরেখার যে কোনো বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, তো এইটুকু পর্যন্ত কথা ঠিক আছে। তারপরে বলছে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। তো সন্নিহিত কোণের সংজ্ঞা, এই যে এখানে সন্নিহিত কোণ লেখা আছে, সন্নিহিত কোণের সংজ্ঞা হচ্ছে দুইটি কোণের, এই দেখেন খেয়াল করে, এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, এই দুইটা কোণের কিন্তু এটাই শীর্ষবিন্দু। আমি যদি কোণগুলোর নাম দেই এ বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। দেখেন এ বি সি যেটা কোণ, এই কোণের ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে বি। আবার সি বি ডি এই যে কোণটা, এই কোণের ক্ষেত্রেও শীর্ষবিন্দু হচ্ছে বি। তার মানে দুইটা কোণের একটা শীর্ষবিন্দু, আর এই শীর্ষবিন্দুটা হচ্ছে সাধারণ, মানে দুইটা কোণের ক্ষেত্রে একই শীর্ষবিন্দু। আর এই কোণ দুইটা কি, দেখেন এই প্রথম যে কোণটা আমরা নিচ্ছি এসিডি, এই এসিডি কোণের ক্ষেত্রে বাহু কি কি বাহু, একটা বাহু হচ্ছে এ বি আর একটা বাহু হচ্ছে বিসি। আবার সিবিডি এই কোণের ক্ষেত্রে কি কি বাহু, একটা বাহু হচ্ছে বিডি আর একটা বাহু হচ্ছে বিসি। দেখেন তো এই দুইটা কোণের ক্ষেত্রে কি বিসি বাহুটা কমন, তার মানে আমরা বিসি কে বলবো সাধারণ বাহু। তাহলে কোণ দুইটা কি হচ্ছে, সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করতেছে, তখন এই কোণ দুইটাকে বলা হয় সন্নিহিত কোণ। অর্থাৎ সংজ্ঞাটা আমাদের এইভাবে বলা হয়, দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং কোণ দুইটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। তো একটু খেয়াল করে দেখেন আমাদের এই চিত্রে এসিডি এই কোণ আর বিসিডি এই কোণ, এই দুইটা কি কোণ, সন্নিহিত কোণ হচ্ছে না। তো আমাদের এখানে বলা হচ্ছে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তার মানে আমাকে প্রমাণ করতে হবে এসিডি কোণ প্লাস বিসিডি কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখেন এই রকম এখানে যতগুলো উপপাদ্য লেখা আছে সবগুলো উপপাদ্য কথায় লেখা আছে। তো কোনোটা পড়তে বা বুঝতে যদি আপনার অসুবিধা হয় আপনি জানাতে পারেন আমাদের গ্রুপে, যে কোনো সময় জানাতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে আমরা প্রমাণটা করব কিভাবে।
দেখেন সবগুলো প্রমাণের মানে এই উপপাদ্য বলেন, অনুসিদ্ধান্ত বলেন বা সমস্যা বলেন, সবগুলো শেষে কিন্তু এইভাবে একটা লাইন লেখা আছে, এক্ষেত্রে এই কাজ করতে হবে, তারপর এক্ষেত্রে এই কাজ করতে হবে, তারপর এক্ষেত্রে এই কাজ করতে হবে, এক্ষেত্রে এই কাজ করতে হবে, দেখেন সবগুলোতেই লেখা আছে। তো জ্যামিতিতে ঘটনাটা ঘটে কি, যে আপনাকে পরীক্ষার হলেও যদি আপনার ফ্রেন্ড যে জ্যামিতি পারে, ধরে নিলাম যে আপনি জ্যামিতি পারেন না অথবা আপনি জ্যামিতি পারেন, যে কোনো একটা, তো যে জ্যামিতি পারে দেখা যায় কি ও কিন্তু আসলে জ্যামিতি সিকোয়েন্সটা পারে, যে কি কাজ করতে হবে এই কাজটাও জানে। আর যে পারে না, ও কি পারে না, ও আসলে জানে না যে কোন পথে আগাতে হবে। জ্যামিতিতে প্রবলেমটা হয় এই জায়গাতে। আমাকে যদি এটা প্রমাণ করতে বলা হয়, আমি তখন বলবো যে এটা কিভাবে প্রমাণ করব। এই জায়গাতে একটা লাইন লিখে দেওয়া আছে, আমাদের এখানে বলতেছে এক্ষেত্রে লম্ব অঙ্কন করতে হবে। তো আমি যদি আপনাকে বলি যে ভাই এটাতে যদি আপনি লম্ব অঙ্কন করেন তাহলে এটা আপনি অনায়াসে প্রমাণ করতে পারবেন। তো আপনি কি কাজ করলেন, এই সি বিন্দুতে আপনি একটা এ বির ওপর লম্ব আট করলেন। দেখেন এটা আমরা একটা লম্ব আট করলাম, এই লম্বর নাম দিলাম ই। এটা যখন আমরা লম্ব আট করলাম, ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের এই প্রমাণের গুরুত্বপূর্ণ কাজটা। যখন আমি এখানে লম্ব আট করলাম, তো লম্বের সঙ্গে আমরা কি পড়ছি, কোথাও যদি লম্ব হয় তাহলে লম্বের দুই পাশে যে কোণ দুইটা থাকে সেই দুইটা কোণ কত করে হয়, 90 ডিগ্রি করে না। আমরা চিত্রতে সিই যে বাহুটা, সিইটা এ বির ওপর লম্ব আট করছি। তো যখনই আমরা সিইটা, হ্যাঁ, সিইটা যখনই আমরা এ বির ওপর লম্ব আট করলাম, তখনই আমাদের এ সিই কোণটা আর বি সিই কোণ এই দুইটা কোণই কত করে হলো, 90 ডিগ্রি করে হলো। তার মানে আমরা বলতে পারি যেহেতু সিইটা এ বির ওপর লম্ব, যেহেতু সিইটা এ বির ওপর লম্ব, ফলে আমরা বলতে পারি এ সিই কোণ প্লাস বি সিই কোণ এই দুটো কোণই কত হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে 90 যোগ 90 তার মানে কত হয়, 180 ডিগ্রি হয় না। এখন দেখেন এসিই যে কোণটা আছে এই এইটুকু না, এসিই এইটুকুই তো, এই যে এ বিন্দু, এটা সি বিন্দু, এটা ই বিন্দু, তাহলে এসিই কোণটা হচ্ছে এইটুকু। তো এসিই কোণটা যেমন আছে আমরা এই কোণটাকে তেমনই রাখি, এসি যেমন ছিল তেমনই রাখলাম। আমাদের এই পাশে বিসিই যে কোণটা আছে, দেখেন তো এই কোণটা দুইটা পার্টে ভাগ হয়ে গেছে না, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। এই যে বি সি ই কোণটা, এখানে কিছু অংশ আছে এই কোণের আর এখানে কিছু অংশ আছে এই কোণের, তাহলে এই দুইটা অংশ যোগ করে দিলেই তো বিসি কোণটা পাই, তাই কি না? তার মানে আমরা বিসিই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি বিসিডি কোণ প্লাস ডিসিই কোণ। দেখেন এটা বোঝেন কিনা, সবাই একটু কাইন্ডলি দেখবেন। আমরা শুধু বিসিই এই কোণটাকে ভেঙে নিছি, দেখেন একটু বিসি কোণকে ভেঙে আমরা এটা লিখতে পারি কিনা। এই যে বিসির পরিবর্তে এইটুকু লিখলাম আর এইটুকু লিখলাম, এই দুটো যোগ করলেই তো আমরা বিসি কোণটা পাই, সেই কাজটা এখানে করছি। ঠিক আছে, ওকে। এবার দেখেন তো, এই যে আমি হলুদ কালিতে দুই, আচ্ছা সবুজ কালিতে দুইটা কোণ নেই, এই পাশের যে কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা এসিডি কোণটা পাবো না। খেয়াল করে দেখেন, আমার টার্গেট কি ছিল, এসিডি কোণটা ছিল না। তো আমি যদি এই সবুজ কালিতে যে দুইটা কোণ দাগ দিয়ে রাখছি এই দুইটা কোণ যদি যোগ করি, কি কি কোণ, একটা কোণ হচ্ছে এসিই আর একটা হচ্ছে ডিসিই, এই দুইটা কোণ যোগ করলেই তো আমরা এসিডি কোণটা পাচ্ছি। তো এই যে এসি কোণটা এখানে আছে আর একটা আছে এই যে ডিসিই কোণ, এই দুইটা কোণ আমরা যোগ করতেছি। তো এই দুইটা কোণ যোগ করে আমরা লিখতে পারি এ সি ডি কোণ, আর এখানে আমাদের থেকে গেল কত, বিসিডি কোণ। তাহলে এর পরিবর্তে আমরা এই পাশে কত লিখতে পারি, 180। দেখেন আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, তো এটাই আমাদের প্রমাণ। তো এইভাবে এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রমাণের জন্য আমাদের মূল কাজটা কি করতে হবে, এই কথাগুলো আমাদের এই সাইড নোটে লিখে দেওয়া আছে। তো এগুলো এই পিডিএফটা দিয়ে আমি আপনাদের দিয়েই দিছি। তো কোনোটাতে যদি পড়তে আপনাদের অসুবিধা হয় আপনারা নিঃসংকোচে জানাবেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি এইটুকু কথা? এখানে আমি যদি বোর্ড প্রশ্নে একটু বিশ্লেষণটা দেখি, আমাদের 23 সালের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা ছিল না, তারপরও এখান থেকে দুইটা এমসিকিউ আসছিল, কোন বোর্ডে, যশোরে সিলেটে আসছিল দুইটা, দিনাজপুরে আসছিল একটা, এটা 23-এ ছিল না। আর 21-এ হচ্ছে গণিতের পরীক্ষা অংশ মানে হয়নি 21-এ।
তো এই দুটো সালগুলো ছাড়া যদি আমরা অন্য সালগুলো দেখি, দেখেন সবগুলো বছরই প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসছেই। তো রিসেন্ট 2024 সালের প্রশ্নগুলো যদি আমি বলি, 24 সালের প্রশ্নগুলোতে কি ঘটনা ঘটছে, ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য নামে একটা চ্যাপ্টার আছে না, মেবি 15 কি 16 নামে একটা চ্যাপ্টার আছে। তো রিসেন্ট সময় আসে কি ঘটনা ঘটতেছে, এই চ্যাপ্টারের প্রশ্নের সাথে ওই ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো মিক্স করতেছে। মানে এখান থেকে ক খ থাকে, দেখেন ক খ আছে এখানে, খ আর গ এখান থেকে আছে, দেখেন 24 সালে সবগুলো প্রশ্নের খ আর গ এখান থেকে আসছে। কিছু কিছু প্রশ্নতে যায় দেখা যাচ্ছে কি মিক্স ঘটাচ্ছে, যে কিছু একটা হয় ক নাম্বারটা অথবা খ নাম্বারটা ওই ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন নিয়ে আসতেছে। তো আপনারা যে কাজটা করবেন, এই চ্যাপ্টারটা একদম ভালোভাবে কমপ্লিট করে রাখবেন। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি মানে কোনো এটাকে কি বলে যে কনফিউশন রাখতে চাচ্ছেন না, যে একদম ফুল কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ওই চ্যাপ্টার থেকে মনে হয় 3টা ম্যাথ শুধু করতে হবে। ওই 3টা ম্যাথ করে রাখলে তাহলে আমাদের এই চ্যাপ্টারের মানে এই সেট থেকে ফুল একটা প্রিপারেশন হয়ে যাবে। কথা বুঝতে পারছি? আমরা শুরুতে বোর্ড প্রশ্নের সলভগুলো দেখি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের ক নাম্বার প্রশ্নটা। আমাদের এখানে বলা আছে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এসি ডি কোণ আর এবিই দুইটা বহিস্থ কোণ। তার মানে বিষয়টা এমন, এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বহিস্থ কোণ, তো বহিস্থ কোণ যেহেতু বলেই যাচ্ছে তার মানে আমরা দুই পাশে বর্ধিত করে রাখি। একটা কি কোণ এসিডি, তার মানে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি, এ পাশে দিলাম ডি, এই যে এটা একটা বহিস্থ কোণ। আর একটা হচ্ছে এ বিই, এটা ছিল আমাদের এ, এটা হচ্ছে বি, এই পাশে দিলাম ই, তার মানে এই দুটো হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এটা হচ্ছে আমাদের উদ্দীপকের চিত্রটা, যদি এটা আমাদের প্রশ্নে লাগতেছে না। ক নাম্বার প্রশ্নে আমাদের বলতেছে কি এসিডি কোণ সমান, দেখেন কি কোণ এসিডি, তার মানে এটা না, এই কোণটা না এ সি ডি। আর এই পাশে কত বিএসি, এই যে বি এ সি, তার মানে এই যে এই কোণটা। আর একটা কি এ বি সি, তার মানে এই কোণটা। এটা একটা অনুসিদ্ধান্ত। যদি আপনি ওই স্লাইডটা একটু বের করেন, ওই স্লাইড মানে আগের যে পিডিএফটা আমি দিচ্ছি ওই পিডিএফে দেখবেন একটা অনুসিদ্ধান্ত আমাদের দেওয়া আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, ওই উপপাদ্যর নিচেই একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা বলা আছে এরকম, যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ক্লাস 7এও থাকতে পারে আপনাদের, এটা যদি পড়ে থাকেন সেই সময় একটু স্মরণ করে দেখেন, যে আমাদের বলা ছিল ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তো ওটাই আমরা এখানে প্রমাণ দেখাবো ক নাম্বারে। তো ক নাম্বারের জন্য আমাদের যেটুকু চিত্র দরকার আমরা শুধু সেইটুকু চিত্রই ড্র করি। তো আমরা এখানে দিলাম ক নাম্বার, চিত্রটা আমরা ড্র করে ফেলি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, আর এটার নাম দিলাম বি। আচ্ছা দেখেন, তো এটা প্রমাণটা আমরা কিভাবে করব, যে আমরা একটু লিখি যে চিত্রে যেহেতু এ বি সি একটা ত্রিভুজ, তা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এটা তো আমরা জানি। তো আমরা লিখি চিত্রে ত্রিভুজ এ বি সি এ, আমরা 3টা কোণের নাম লিখি, একটা হচ্ছে এ বি সি কোণ, একটা হচ্ছে বি এ সি কোণ, আর একটা হচ্ছে এ সি বি কোণ। 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর আগের পিডিএফে আমি একটা উপপাদ্য আপনাদের বললাম, প্রথম যে উপপাদ্যটা ছিল ওখানে এরকম একটা কথা বলা ছিল না, কোনো একটা রশ্মির মানে কোনো একটা সরলরেখার সাথে অপর একটা রশ্মি মিলিত হলে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত 180 ডিগ্রি, মনে আছে এই কথাটা? তো দেখেন তো এখানে বিডি একটা সরলরেখা, এই সরলরেখার সি বিন্দুতে এসি রশ্মি মিলিত হয়েছে, তার মানে এই কোণটা আর এই কোণটা দুটার যোগফল কত হবে 180 ডিগ্রি হবে না? তো ওই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। তো আমরা লিখি আবার, একটা হচ্ছে এ সি বি কোণ আর একটা হচ্ছে এ সি ডি কোণ, দুটার যোগফল হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে এখানেও এই 3টা কোণের যোগফল 180, এখানে এই 2টা কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে 3টা কোণের যোগফল আর এই 2টা কোণের যোগফল এটা কি হবে পরস্পর সমান। তার মানে আমরা লিখি এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ, এই 3টা কোণের যোগফল সমান এ সি বি কোণ প্লাস এ সি ডি কোণ। দেখেন দুই পাশ থেকে কিন্তু আমাদের এসিবি এসিবি কাটাকাটি করা যায়, মানে এটা হচ্ছে আমাদের
সমান চিহ্নে উভয় পাশ থেকে সমান জেনেই বাদ দেওয়া যায়, এটাকে বলা হয় বর্জন বিধি। চাইলে আপনি সাইডে লিখেও রাখতে পারেন বর্জন বিধি অনুসারে। আর ম্যাথের ক্ষেত্রে এই যে সাইড নোটগুলো লেখার আগে এগুলো খুব গুরুত্বপূর্ণ। জ্যামিতিতে যখন আপনি এগুলো সাইডে লিখবেন, আর এখানে আপনারা লিখবেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আর এটাতে আপনারা লিখবেন কোন সরলরেখার যে কোনো বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এগুলো কথা যখন আপনি সাইড নোটে লিখে দেবেন তখন যে স্যার খাতা দেখবেন উনি জানেন, ধরেই নেবেন যে না এই স্যার তো আসলে বুঝে বুঝে এগুলো লিখছে, তখন মার্ক দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এসিডি কোণের মান এ বি সি প্লাস বি এ সি, আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা এটাতে। দেখেন খ নম্বর প্রশ্নটা দেখেন, প্রশ্নটা আগে পড়ে দেখেন। আমাদের বলতেছে প্রমাণ করো যে এসিডি আর এবিই, এসিডি আর এবি ওই দুটো কিন্তু বহিস্থ কোণ ছিল। মানে এই আমি যে চিত্রটা আরেকবার ড্র করি, এটা এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, একটা হচ্ছে এ বিই আর একটা এসিডি, আমাদের এই কোণ আর এই কোণ, এই দুটো বহিস্থ কোণ। আমাদের বলছে প্রমাণ করো যে ত্রিভুজের দুইটা বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। এটাও একটা অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটাও আমাদের ওই নোটে আছে। তো এটা প্রমাণও একদম ইজি। এখানে আমরা কি কাজ করব, আমরা আগের ক নাম্বারে কি পড়ে আসলাম, একটা বহিস্থ কোণের মান দুইটা বিপরীত অন্তস্থ কোণের সমান না। এই দেখেন আমি যদি সবুজ কালি ব্যবহার করি, আচ্ছা লাল কালিতে দেখেন এই কোণটা যখন বলতেছি, আমি যখন এই কোণের কথা বলতেছি এই কোণের মান এই কোণ আর এই কোণের যোগফলের সমান, তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি আমি যদি এই কোণের কথা বলি তাহলে এই কোণের মান কি হবে, এই কোণ আর এই কোণের যোগফলের সমান। এটা বুঝি কিনা দেখেন তো। এক পাশের বহিস্থ কোণ বললে অপোজিট সাইডের দুইটা ভেতরের কোণের যোগফলকে বোঝাবে, ওটা লিখতে পারি এরকম। এই জায়গাটা খেয়াল করে দেখেন, যখন আপনি এই পাশে লাল কোণের কথা বলতেছেন, লাল কোণটা কি বহিস্থ কোণ বাহিরের, তো এই পাশে যখন লাল কোণের কথা বলতেছি তাহলে এই কোণের মানটা কি ভেতরের অপোজিট সাইডে যে দুইটা কোণ আছে ওই দুটার যোগফলের সমান বোঝাচ্ছে, তাই কিনা? এটাই তো আমরা এখানে প্রমাণ করলাম, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এ কোণ মানে সি কোণের বাহিরেরটা, বাহিরের যে সি কোণটা এই যে এটা, এই কোণের মানটা এ কোণ আর বি কোণের সমান বোঝাচ্ছে, তাই কিনা? ওকে, তো এই কথাটা যদি আমরা এই পাশে দেখি তাহলে এই পাশে যদি এই কোণটা নিই তাহলে এই কোণের মানটা কি হবে, এ কোণ আর সি কোণের যোগফল বোঝাবে না? বলতে পারি কিনা এটা? বলতে পারি। এই ঘটনাটাই আমরা খ নাম্বারে ব্যবহার করব। তো আমরা খ নাম্বারে যাই, খ নাম্বারে আমরা লিখি, এটা খ নাম্বার দিলাম, চিত্রটা আমরা ড্র করে রাখি। এটা তো আমাদের ফুল চিত্র ড্র করে রাখতে হবে, কারণ এখানে আমাদের সবগুলোই লাগতেছে। এটা দিলাম এ বি সি, এইদিকে নিলাম ই আর এইদিকে নিলাম ডি। তাহলে আমরা লিখি চিত্রে ত্রিভুজ এ বি সি এ বি সি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ওই ঘটনাটা আমরা এখানে লিখে রাখি, এ বি সি কোণ, এ সি বি কোণ, আর একটা হচ্ছে বি এস সি কোণ, তিনটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আবার ক নাম্বারে আমরা কি পড়ে আসলাম দেখেন তো, এরকম না ঘটনাটা, এই কোণের মানটা এই কোণ আর এই কোণের যোগফলের সমান, মনে আছে এটা? একটু দেখেন এটা খেয়াল করে, ক হতে পাই আমরা কি লিখতে পারি, এ সি। আবার যদি আমি এই পাশেরটা বলি, যে আমি যদি সবুজ কালিতে দেখাই, এই পাশের কোণটা, এই পাশের কোণ এই কোণ আর এই কোণের যোগফলের সমান, দেখেন এটা আমরা বলতে পারি। তো কতে আমরা পাইছিলাম এসিডি, এই কোণের মানটা পাইছিলাম বিএসি কোণ, আর একটা হচ্ছে এ বি সি কোণ, এই দুটার যোগফলের সমান পাইছিলাম। তারপর আমরা লিখি একইভাবে, মানে সবুজের কথাটা বললাম, এই সবুজ যে কোণটা ছিল এই কোণের কথা বললাম, একইভাবে লাল যে কোণটা লিখছি এই কোণের কথা আমরা বলতে পারি। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি, এ বি ই কোণ সমান বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ। দেখেন এটা বোঝেন কিনা, বলতে পারি এটা। ওকে, এখন যদি এটা হয় আমাদের এখানে প্রমাণে কি বলছে,
এসিডি কোণ আর এবিই কোণ, এই দুটো কোণ যোগ করতে বলছে। এই যে এসিডি কোণ এবিই কোণ, এই দুটো কোণ আমাদের যোগ করতে হবে। তো আমরা যোগ করি, আমরা লিখি অতএব এসিডি কোণ প্লাস এবিই কোণ, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই পাশে এই চারটা কোণ আমাদের যোগ করতে হবে না? তো দেখেন এই চারটা কোণ যদি যোগ করেন, এই চারটা কোণের মধ্যে একটা কোণ আছে এবিসি কোণ, আমি এবিসি কোণটা লিখি, এবিসি কোণ। একটা কোণ আছে এসিবি কোণ, আমি এসিবি কোণ এটাও লিখি, এই এটা লিখলাম। আর এখানে বিএসসি কোণ কয়টা আছে? দুইটা আছে না? তো আমরা ভাঙে ভাঙে লিখি, এদের একটা বিএসসি কোণ লিখলাম, আমি আরো একটা বিএসসি কোণ লিখলাম। লিখতে পারি এটা? চারটা কোণই সাথে সাথে লিখছি শুধু। এটা যদি আমরা লিখতে পারি, ভাই না বুঝলে একটু বলবেন, কেউ যদি না বুঝেন একটু জানাবেন। দেখেন প্রথমে আমরা লিখে রাখছি এই যে তিনটা কোণ এখানে ছিল, এই তিনটা কোণের যোগফল কত লিখে রাখছি? 180 ডিগ্রি লিখে রাখিনি? তো এখানে কি আমাদের ওই তিনটা কোণই আছে? এবিসি কোণ, এসিবি কোণ, বিএসসি কোণ। তাহলে এই তিনটা কোণের পরিবর্তে আমরা কত লিখতে পারি? 180 ডিগ্রি লিখতে পারি। তো এই লাইনটা আমরা এখানে লিখি, আমরা এখানে লিখলাম এসিডি কোণ, তার সাথে লিখলাম এ বিই কোণ, এগুলো ঠিকঠাক রাখলাম। আর এই পাশে তিনটা কোণের পরিবর্তে আমরা লিখলাম 180 ডিগ্রি কোণ প্লাস বিএসি কোণ। তার মানে দেখেন এই দুটো কোণের মান, মানে এই দুটো কোণের যোগফলটা 180-র সাথে কিছু একটা যোগ করলে তার সমান হয়। তার মানে কি এই দুটার মান 180-র চেয়েও বড়, এই দুটার মান বিএসসির চেয়েও বড়, মানে এই দুটার যোগফলটা, এটা বলতে পারি। এটা একটু ভালো করে দেখেন, মানে বিষয়টা হচ্ছে এমন যে এটাকে আমি সংখ্যা দিয়ে বোঝাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনার। ধরেন এই পাশে লেখা আছে 2 যোগ 3, এটা হচ্ছে 5, 2 যোগ 3 আমি লিখলাম। তো আর এই পাশে আমরা লিখছি 4 যোগ 1, তার মানে কি এই পাশে যে মানটা আছে এই পুরো মানটা 4 এর চেয়েও বড়, এই পুরো মানটা 1 এর চেয়েও বড়, বিষয়টা এমন না? এই পাশে আমরা লিখছি 2 যোগ 3, 2 যোগ 3 এর মান কত? 5। তো 5 কে আমি একটু ভাঙিয়ে লিখছি 4 যোগ 1, তার মানে এই পাশে যে 5 মানটা আছে, 5 এর মানটা কি 4 এর চেয়েও বড়, 5 এর মানটা কি 1 এর চেয়েও বড়, বলতে পারি এটা? হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে এখানে এসিডি কোণ, এই যে এসিডি কোণ আর এবিই কোণ, ওই দুটো কোণই আমি এখানে লিখছি, যেমন ছিল তেমনই লিখছি। আর এই দুটো কোণ পাইছি কিভাবে? এই যে এখানে যে দুটো আছে সমীকরণ, এই দুটো সমীকরণ যোগ করে দিয়ে এটা পাইছি, বলতে পারি। ওকে, এখন দেখেন এই যে লাস্টের যে অংশটুকু আমি এটা একটু মুছে দিই, মুছে দিয়ে কিন্তু আমাদের তার মানে আমরা দেখলাম যে এই দুটা কোণের যোগফলটা 180-র চেয়েও বড়, বিএসসির চেয়েও বড়। তাহলে 180 বলা যে কথা, দুই সমকোণ বলা তো একই কথা, তার মানে আমরা বলতে পারি এসিডি কোণ প্লাস এ বিই কোণ এর মানটা দুই সমকোণের চেয়ে বড়, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। দুই সমকোণ মানেই কিন্তু 180 ডিগ্রি, এই 180টাই আমি এখানে লিখছি দুই সমকোণ আকারে, দুই সমকোণের চেয়ে বড়, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ক্লিয়ার কিনা দেখেন। দেখেন গ নাম্বার প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। গ নাম্বার যে প্রশ্নটা এটা ইম্পর্টেন্ট। আমাদের বলছে এফটা বিসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি সমান 2AF। এটা হচ্ছে আগে যে আমি স্লাইডটা দেখালাম, মানে পিডিএফটা যেটা গ্রুপে দিছি, ওই পিডিএফে এরকম একটা কথা লেখা আছে। দেখেন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটার দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, বিসির মধ্যবিন্দু ধরে নিলাম ডি, আর এর সাথে যদি আমরা ডিটা অ্যাড করে দেই, এডিকে আমরা বলবো মধ্যমা। মানে মধ্যমার সংজ্ঞা হচ্ছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। মানে একটা নিব শীর্ষবিন্দু আর একটা নিব বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই দুটো যদি আমরা অ্যাড করে দেই তাকে বলা হয় মধ্যমা। তো আমাদের এখানে বলা হচ্ছে ওই পিডিএফে আমাদের বলা আছে কোনো মধ্যমার মানে দুই বাহু সমষ্টি মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। দেখেন তো এখানে এই যে এই মধ্যমার নামটা যদি ডি না হয়ে যদি এফ হতো তাহলে কেমন ঘটনা ঘটতেছে? এ বি আর এসি এই দুটা কি এ এফ যে মধ্যমা এর সাথে লেগে আছে না? দেখেন ভালো করে, এ বি
যোগ এসি, এই দুটা, এদের মাঝখানে যে মধ্যমাটা আছে সেই মধ্যমার দ্বিগুণের চেয়েও বড়। বিষয়টা এমন হচ্ছে না কথাটা? হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন আমি বলি, যদি এটা ঢাকা বোর্ড 24-এ আসে তাহলে 25-এ আসার চান্সটা খুবই কম, কিন্তু অন্য বোর্ডগুলোতে কিন্তু চান্সটা খুব বেশি। মানে ধরেন এটা ঢাকা বোর্ড 24-এ আসছিল, তার মানে ঢাকা বোর্ড 25-এর জন্য এটা গুরুত্বপূর্ণ না অতটা। কিন্তু অন্যান্য যে বোর্ডগুলো আছে, আমি যদি বাকি যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের কথা বলি, সবগুলো বোর্ডের জন্য এটা ব্যাপক গুরুত্বপূর্ণ। কথাটা কি বোঝাতে পারছি আপনার? অনুরূপভাবে আপনি যদি রাজশাহী বোর্ড 24 সালের প্রশ্ন বলেন, রাজশাহী বোর্ড 24 যদি বলি, তাহলে রাজশাহী বোর্ড 24-এর যে প্রশ্নটা, এটা রাজশাহী বোর্ড 25-এর জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু অন্যান্য যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর 25-এর জন্য এটা গুরুত্বপূর্ণ। কথাটা বোঝাতে পারছি আপনার? এখন দেখেন এটা আমরা প্রমাণের জন্য, ওকে, দেখেন এখন আমরা গ নাম্বারটা আসি, গ নাম্বারটা প্রমাণে একটু দেখি আমরা। তাহলে আমাদের চিত্রটা আমি একটু আরেকবার ড্র করে নিই, যে এটা আমাদের একটা ত্রিভুজ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আমাদের বলছে এফটা বিসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা দিলাম এফ, এটার নাম হচ্ছে এফ। মধ্যবিন্দু হলে প্রমাণ করা যায় এ বি সমান এত। তো এটা প্রমাণ করার জন্য ওই আগের যে পিডিএফটা দিয়ে রাখছি আমি, সব ওই পিডিএফে সবগুলো দেওয়া আছে, এখানে যতগুলো প্রশ্ন আছে একটা প্রশ্ন আপনি ওই পিডিএফ থেকে বাইরে পাবেন না, সবগুলো প্রশ্ন পিডিএফ এর মধ্যেই পাবেন। আর জ্যামিতিতে কিন্তু বানায় প্রশ্ন দিতে পারে না। আপনি যদি অনুশীলনীর ম্যাথ, জ্যামিতিতে অনুশীলনীর ম্যাথ আর উদাহরণের ম্যাথগুলো সাথে উপপাদ্যগুলো যেগুলো বইয়ে দেওয়া আছে, উপপাদ্য বলেন, অনুসিদ্ধান্ত বলেন, কাজ বলেন, এগুলো যদি আপনি শিওর হতে পারেন যে হ্যাঁ আমি সবগুলোই পারবো, তাহলে আপনি জ্যামিতিতে ফুল মার্ক তুলতে পারবেন, এখানে 1 মার্কও কাটতে পারবেন না। কারণ প্রশ্ন হুবহু আসে, হুবহু লিখে দেবেন, হুবহু মার্ক পাবেন, 10 আনসার করলে 10ই পাবেন। তো আমাদের এখানে বলছে এফ টার কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা এফ কে বর্ধিত করব, মানে এফ টাকে দ্বিগুণ বানায় রাখি। এই যে এর সমান করে এইদিকে বর্ধিত করলাম, এটার নাম দিলাম ই। তার মানে আমাদের চিত্র অনুসারে এ এফ আর ই এফ এই দুটো পরস্পর সমান। কথাটা বোঝাতে পারছি? এখন আপনি চাইলে বির সাথে ই যোগ করে দিতে পারেন, অথবা সির সাথে ই যোগ করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কোনটা যোগ করে দিবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো কোনটা যোগ করতে চাচ্ছেন? ধরেন এটা আমি যোগ করে দিলাম, সিই। যদি আমরা সিই যোগ করি তাহলে আমরা এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। ভালো করে কথাটা বুঝেন। যদি আমি সি আর ই যোগ করি তাহলে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। আর যদি আমরা বিই যোগ করি, যদি আমরা বি আর ই যোগ করি তাহলে আমরা এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। আমি কি কথা বোঝাতে পারছি এটা? মানে কোন দুটা যোগ করবেন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা, আপনি যেটা যোগ করবেন সেই অনুযায়ী আমাদের ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তো ধরেন আমরা সি আর এফ ওই দুটাই যোগ করছি ধরে নিলাম। তাহলে আমরা যদি সি আর এফ যোগ করি তাহলে আমি বললাম কোন কোন ত্রিভুজকে সর্বসম দেখাবো? আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। তো সর্বসম দেখানোর জন্য আমাদের শর্ত কিন্তু ছিল 4টা। ওই পিডিএফেই আমাদের শর্তগুলো দেওয়া আছে। 3টা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। 2টা বাহু একটা কোণ সমান হলে সর্বসম হবে। একটা কোণ 2টা বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু আর একটা কোণ সমান হলে সর্বসম হবে। টোটাল 4টা শর্ত আছে আমাদের 2টা ত্রিভুজ সর্বসম হওয়ার। তো দেখেন তো এ বি এফ আর সি এফ, এটা হচ্ছে ই বা সিই এফ, এই দুটা ত্রিভুজের মধ্যে কি কি সমান একটু বলেন। এ এফ সমান ই এফ কেন সমান? কারণ চিত্র অনুসারে, চিত্রটা আমরা অঙ্কনই করছি এভাবে যে এ এফ কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এ এফ সমান ই এফ হয়। তাহলে আমরা এখানে লিখি ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ সিই এফ, এই দুটা ত্রিভুজের মধ্যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যে ত্রিভুজ আগে লিখবেন সেই ত্রিভুজের তথ্যগুলো সবসময় আগে লিখবেন। আমরা এ বি এফ ত্রিভুজটা আগে লিখছি, তো এই ত্রিভুজের বাহুগুলোই সবসময় আগে লিখবো। তাহলে এই ত্রিভুজের বাহু কোনটা? এ এফ। আর ওই ত্রিভুজের বাহু কোনটা? ই এফ। সাইড নোটে লিখে রাখবো অঙ্কন অনুসারে। আর কি কি সমান? আর একটা হচ্ছে আমাদের এখানে বলে দেওয়া ছিল, এই যে এখানে বলে দেওয়া আছে এফ বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। তাহলে এফ বিন্দু যদি বিসির মধ্য, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এই যে বিএফ আর সিএফ এই দুটাও পরস্পর সমান। তো আমরা এখানে লিখে রাখি বিএফ সমান সিএফ। তাহলে এটা কেন? কারণ এটা প্রশ্ন অনুসারে।
প্রশ্ন প্রশ্নানুসারে। ওকে, হ্যাঁ ওটা লিখলেও হবে, ওটা লিখলেও হবে। আচ্ছা ওটাই লেখেন, যে আমরা এখানে লিখে রাখবো যে এফটা বিসি এর মধ্যবিন্দু। ওকে, আর একটা তথ্য লাগবে। আর কি সমান দেখেন, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটা কোণ সমান। একান্তর না, বিপ্রতীপ কোণ। এই যে যদি এরকম ক্রোধ চিহ্ন আট করি, এই পাশের কোণ আর এই পাশের কোণ, এই কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। তার মানে আমাদের এখানে কি কি কোণ, একটা হচ্ছে এ এফ বি, সি এফ ই, দুইটা কোণ হচ্ছে আমাদের বিপরীত কোণ। তো আমি একটু আগে ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্তগুলো বললাম, যে দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয় তাহলে আমার ত্রিভুজগুলো সর্বসম হয়। তাহলে এখানে দেখেন তো, আমাদের এখানে দুইটা বাহু আর একটা কোণ সমান হয়েছে না? তাহলে ত্রিভুজ দুটাকে আমরা কি বলতে পারি, সর্বসম বলতে পারি। তার মানে আমরা বলি অতএব ত্রিভুজ এ বি এফ সর্বসম ত্রিভুজ সি ই এফ। তো আমি বললাম যে আমরা দেখলাম যে দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে। তো খেয়াল রাখবেন, দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়, সর্বসম হওয়ার পর যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহু সমান হয়। দেখেন এখানে আমাদের একটু ভালো করে খেয়াল করেন, এই দুটা কোণ সমান। কি কি কোণ, একটা এ এফ বি কোণ আর একটা হচ্ছে সি এফ ই কোণ। এই দুটা কোণ সমান হয়েছে। তো যেহেতু এই দুটা কোণ সমান হয়েছে, এদের বিপরীত বাহু সমান হবে। তো এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, এটার বিপরীত বাহু এ বি, আর এটার বিপরীত বাহু হচ্ছে সিই। কিভাবে, মাঝখানে বিন্দুটা বাদ দেবেন, মাঝখানে বিন্দুটা বাদ দিলে বিপরীত বাহুটা পাবেন, আর মাঝখানে কিছু একটা যোগ করলে বিপরীত কোণটা পাবেন। যেমন আমরা এখানে পাইছি এ এফ সমান ই এফ। খেয়াল করে দেখেন, এই যে প্রথম যে লাইনটা এ এফ সমান ই এফ, এই দুটা বাহু সমান পাইছিলাম। তাহলে যেহেতু সর্বসম হয়েছে, ভাই মাইকগুলো একটু মিউট করি। আচ্ছা, যেহেতু এই দুটা ত্রিভুজ সর্বসম হয়েছে আর এই দুটা বাহু যেহেতু সমান ছিল, তাহলে এর বিপরীত কোণ কোনটা হবে, মাঝখানে কিছু একটা যোগ করতে হবে। তো এখানে আমাদের বিন্দু কি কি ছিল, এ বি এফ। এখানে কি কি আছে, এ আর এফ নাই, কোনটা বি বিন্দুটা নাই। তো বি বিন্দুটা মাঝখানে অ্যাড করেন, এ বি এফ। আচ্ছা, এই পাশে আমাদের ঘটনা ঘটছে কি, সি ই এফ, এই তিনটা বিন্দু আছে। এখানে কি কি বিন্দু আছে, ই আর এফ নাই, কোনটা সি। তো সি কে দেবেন মাঝখানে, অর্থাৎ দেখতে হবে ই সি এফ। এই দুটা কোণ তখন সমান হবে। তার মানে দুইটা ত্রিভুজ সর্বসম হলে যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণগুলো সমান হবে, এইভাবে বার করব। আর যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। এটা একটু ভালো করে খেয়াল রাখবেন, সবসময় এটা সত্য। মানে যেখানে আপনি দেখবেন যে কোনো ক্ষেত্রে যে দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে, দুইটা ত্রিভুজ সর্বসম হলেই যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণগুলো সমান হবে, আর যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এই দেখেন এখানে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাইছি। দুইটা ত্রিভুজ সর্বসম হলে যে বাহুগুলো সমান, এই এখানে কি বাহু ছিল, একটা বাহু ছিল এ এফ আর একটা ই এফ, এই দুটা সমান ছিল। তো যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তো আমি যদি বলি এই বাহুর বিপরীত কোণ কোনটা, তো বিপরীত কোণ বের করার জন্য মাঝখানে কোনো একটা বিন্দু লাগে। মানে কোণের জন্য বিন্দু কি কি লাগে, তিনটা বিন্দু লাগে না? যেমন ধরেন এ বি সি কোণ, তাহলে বিন্দু লাগছে কয়টা, তিনটা না? তো এখানে তো আপনার বিন্দু আছে দুইটা। তো কোণ বের করার জন্য মাঝখানে কোনো একটা বিন্দু নিতে হবে। তো কোন বিন্দুটা নেব, এই যে ত্রিভুজের দিকে খেয়াল করেন, এখানে কি কি বিন্দু আছে, এ বিন্দু বি বিন্দু ই বিন্দু। আমাদের এখানে কি কি আছে, সরি এফ বিন্দু, এ বি আর এফ। আমাদের এখানে কি কি আছে, এ আছে আর এফ আছে, নাই কোনটা, বি বিন্দুটা নাই। তো বি বিন্দুটা মাঝখানে নেন, এ বি এফ, এটা হবে এই বাহুর বিপরীত কোণ। আবার এই পাশে ই এফ আছে, এখানে আমাদের টোটাল বিন্দু ছিল কি কি, সি ই এফ। এখানে আছে কি, ই আর এফ, নাই কোনটা সি। তো সি বিন্দুটাকে মাঝখানে নেন, ই সি এফ। তো আমাদের এই দুইটা বাহু যেহেতু সমান হয়েছে, তো আমাদের এই দুইটা কোণও সমান হবে। এটা হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম হলে এই ঘটনাটা ঘটে। যেখানে আপনি দেখবেন যে দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে, দুইটা ত্রিভুজ সর্বসম হলেই যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহু সমান হবে, আর যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণ সমান হবে। কথা কি ক্লিয়ার সবাই? ওকে, তো এরপরে দেখেন আমি এগুলো মুছে দেই।
তো আমাদের টার্গেটটা কি ছিল আসলে একটু খেয়াল করে দেখেন, প্রমাণের দিকে যান। প্রমাণ কি ছিল? আমাদের প্রমাণে বলছিল যে এটা আমাদের এফ, আমাদের প্রমাণ বলছিল এই বাহুটা নিতে হবে আর এই বাহুটা নিতে হবে, এই দুটা বাহুর যোগফল এ এফ এর দ্বিগুণের সমান, মানে এইরকম প্রমাণ করতে বলছিল এ বি প্লাস এসি এর মানটা 2AF এর সমান। দেখেন তো AF আর EF এই দুটা সমান না, তাহলে আমরা 2AF মানে AF এর দ্বিগুণ, তাহলে এটার পরিবর্তে আমরা কত বলতে পারি? AE বলতে পারি না এটার পরিবর্তে? এটা বোঝেন কিনা দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। এই যে আমাদের ঘটনাটা ছিল এরকম টাইপের, এটা A বিন্দু আর এটা ছিল E বিন্দু, এটা ছিল মধ্যবিন্দু, তাহলে এটা F, তার মানে AF কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে তো AE পাবো। তো এই ঘটনাটা আমরা এখানে লিখছি, এফ কে 2 দ্বারা গুণ করছি, তার মানে এই পাইছি। তার মানে দেখেন এখন কিন্তু আমার ত্রিভুজটা শিফট হয়ে গেল, এই যে এমন, এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা আমাদের ই বিন্দু। আমরা কি পড়ে যাচ্ছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওই ঘটনাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা দেখাবো এসি আর সিই এই দুটোর যোগফল এ এর চেয়ে বড়, এই ঘটনাটা আমরা এখানে লিখব। তো ওটা করার জন্য একটা কাজ করব, দেখেন এই যে দুটা কোণ সমান হয়েছে, এদের বিপরীত বাহুর কথা বলি। এই বিপরীত বাহুর নাম কি হবে বলেন একটু? এই তো এ এফ বি যে কোণটা আছে, এর বিপরীত বাহুর নাম কি হবে? এর বিপরীত বাহু হবে এ বি, তার মানে আমরা বলতে পারি এ বি, এ বি, আর এই পাশে সি এফ ই এর বিপরীত বাহুর নাম কি হবে? তাহলে এর নাম হবে সি, তার মানে আমরা বলতে পারি এ বি আর সি পরস্পর সমান। একটু চিত্রের দিকে খেয়াল করে দেখেন, এই যে এ বি ছিল কোনটা? এটা। আর সি ছিল কোনটা? এটা। তার মানে আমরা দেখলাম এই দুটা পরস্পর সমান। এখন এই যে এ সি ই এই ত্রিভুজে আসেন, শুধু এ সি ই ত্রিভুজ, বাকি সবকিছু ভুলে যান। তাহলে আমরা লিখি ত্রিভুজ এ সি ই। তাহলে আমরা পড়ে যাচ্ছি কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে আমরা লিখতে পারি এসি প্লাস সিই, এটার মানটা কি হবে? এ এর চেয়ে বড়, বলতে পারি এটা। এটা সব ক্ষেত্রেই সত্য যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি আপনি যোগ করেন এটা তৃতীয় বাহুর চেয়ে বড় হবেই। তাহলে আমরা এসিটাকে ঠিকঠাক রাখবো, সির পরিবর্তে কত লিখতে পারি? এ বি লিখবো। কেন লিখবো এ বি? কারণ আমাদের প্রশ্নে এ বি আনতে বলছে। তো আমরা সির পরিবর্তে এখানে লিখলাম এ বি, আর এ ই যেটা আছে এ এর পরিবর্তে আমরা লিখতে পারি 2AF। আর যদি আপনি 2AF না লেখেন তাহলে এই যে ভাঙে ভাঙে দেখেন, আপনি লিখছেন AE, AE কে আপনি ভাঙে লিখতে পারেন AF প্লাস EF, এটা ভাঙে লিখতে পারেন। AF আর EF এই দুটো পরস্পর সমান না? এই যে এখানে আমরা দেখছি অঙ্কন অনুসারে দুটো তো পরস্পর সমান ছিল, তো দুটাকে আমরা AF লিখতে পারি। এটাও AF, এটাও AF। তাহলে AF আমাদের কয়টা হলো? দুইটা। তার মানে আমরা লিখলাম 2AF। তো আপনি চাইলে এরকম ভাঙে ভাঙেও দেখাতে পারেন, তো ভাঙে ভাঙে দেখালে আপনারই সময় বেশি যাবে, পরীক্ষায় কিন্তু সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা লিখতে পারি 2AF, এটা আমাদের প্রমাণ করতে বলছে। দেখেন কোনো কনফিউশন আছে কিনা? এটা চ্যাপ্টার 6, হ্যাঁ ভাই। বাকিটা একটু দেখি, এটাতে কোনো কনফিউশন আছে? ওকে। তো আমাদের পরেরটা দেখেন, পরেরটা আমাদের বলছে যে এটা আমাদের রাজশাহী বোর্ড 24 সালের প্রশ্ন। এখানে আমাদের বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার এডি একটা মধ্যমা। আমাদের বলছে যে প্রমাণ করো যে এডিটা এ কোণের সমদ্বিখণ্ড। তার মানে চিত্রটা আমরা ড্র করে একটা সমবাহু ত্রিভুজ ড্র করতে হবে। এটা একটা সমবাহু ত্রিভুজ, আর এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, আর এটা আমাদের মধ্যমা। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। আমাদের বলছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এ বি, বিসি আর এসি এই তিনটাই পরস্পর সমান, আর সবগুলো হচ্ছে 60 ডিগ্রি করে কোণ। এই কোণও 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, সবগুলো কোণই 60 ডিগ্রি। আমাদের বলছে এডি একটা মধ্যমা, তার মানে কি বিডি আর সিডি এই দুটো পরস্পর সমান। আমাদের প্রমাণ করতে বলছে এডিটা এ কোণের সমদ্বিখণ্ডক, তার মানে আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। কথাটা কি বুঝতে পারছি? এটা আমরা যদি এই দুটো কোণকে সমান দেখাতে পারি তার মানে কি সমদ্বিখণ্ডক, এডিটা এ কোণের সমদ্বিখণ্ডক। তো এটা প্রমাণ করার জন্য আপনি বেশ কয়েকভাবে এটা করতে পারেন। আপনি চাইলে এই যে এই পাশের ত্রিভুজটা আর এই পাশের ত্রিভুজটা দুটাকে সর্বসম দেখাতে পারেন।
এই দুটা ত্রিভুজকে যদি সর্বসম দেখান তাহলে এই দুটা কোণ সমান হয়ে যাবে। তো আমরা এটাই করি, এটাই সহজ হবে। তো আমরা ক নাম্বার দিলাম। এই পাশে ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি। দেখেন এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান, একটু রেসপন্স করেন। বিডি সমান সিডি। তাহলে আমরা লিখি যে বিডি সমান সিডি। আর কি কি সমান? এবি সমান এসি। এ বি সমান এসি। কেন সমান? কারণ এটা সমবাহু ত্রিভুজ, সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। আর এটা কেন সমান? কারণ এটা হচ্ছে ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু? কারণ ওটা তো বলে যাচ্ছে মধ্যমা। হ্যাঁ বলেন। হ্যাঁ ওটা সাধারণ বাহু, সাধারণ বাহু, ওটাও ঠিক আছে। আর এটা আমাদের ত্রিভুজ এবিসি সমবাহু, ত্রিভুজ এবিসি সমবাহু। আর এখানে আমাদের এডি সমান এডি, এডি সমান এডি, এটা আমাদের সাধারণ বাহু। তাহলে দেখেন তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয়নি? তাহলে যেহেতু তিন বাহুর দৈর্ঘ্য সমান পাইছি, তার মানে আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম। এই যে আপনি খেয়াল করেন, এই যে এরকম করে দেখেন, এটা আমাদের এ বি ডি ত্রিভুজ, আর এই পাশে আমাদের ঘটনাটা এমন এ ডি সি ত্রিভুজ। এখন তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি এই ত্রিভুজেও এডি নামে একটা বাহু আছে, এই ত্রিভুজেও এডি নামে একটা বাহু আছে না? তো ওই ঘটনাটাকে এইভাবে দেখানো হয় যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রেও এডি নামে একটা বাহু আছে, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রেও এডি নামে একটা বাহু আছে। বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এ বিডি আর এসিডি সর্বসম। তো আগের ম্যাথে আমরা বলে আসলাম যখন দুটা ত্রিভুজ সর্বসম হবে, তো যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণ সমান হবে। খেয়াল আছে এটা কথাগুলো? আর যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। তো আমাকে এক এক করে একটু বলেন, প্রথম যে বাহু দুটো সমান, এখান থেকে আমরা কি কি কোণ সমান বলতে পারি? যে কোনো একজন বলেন। এখান থেকে এ বি সরি বি এ বি সমান। এই দেখেন, খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে বিডি। কোণের জন্য মাঝখানে একটা বিন্দু লাগে আমাদের, তো কোন বিন্দুটা নাই এখানে? আমাদের প্রথম ত্রিভুজে কি কি ছিল? এ ছিল, বি ছিল, ডি ছিল। এখানে বি আর ডি আছে, নাই কোনটা? এ। তাহলে এ কে মাঝখানে নেন, তার মানে বি এ ডি কোণ সমান দিলাম। আর পরেরটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে তাহলে এই পাশে হবে সি এ ডি, তার মানে এই দুটা কোণ সমান হবে। আবার দ্বিতীয়টার জন্য যদি বলি, দ্বিতীয়টার জন্য কত হবে? তাহলে আমরা বলতে পারি এ ডিবি। সি কেন? এ ডিবি। আর এই পাশে আমরা পাবো এ ডিসি। আর পরেরটার ক্ষেত্রে কত হবে? পরেরটার জন্য কত? এ বি ডি। আর এই পাশে কত হবে? মানে এই যে এটার জন্য এখানে আছে এ আর ডি, নাই কোনটা? বি বিন্দুটা নাই, বি বিন্দুটা মাঝখানে দিছি। আর পরেরটার ক্ষেত্রে এখানে আছে কত? এ সি ডি, এখানে নাই কোনটা? সি নাই, তো সি কে মাঝখানে দিলাম। তো দেখেন আমাকে প্রমাণ করতে বলছিল কোন কোন, এই যে এটা না? খেয়াল করে দেখেন, এটা তো প্রমাণ করতে বলছিল। এই কোণের নাম কি? বি এ ডি কোণ না এটা? বি এ ডি, তার মানে শুধু এটা দেখালেই হয়ে যাবে, আমার নিচের এই দুটো লেখার দরকারও নাই। আমি আপনাদের বোঝানোর জন্য এই দুটো দেখালাম, আমাদের প্রমাণ এখানেই শেষ। এইটুকু পর্যন্ত আমাদের এটা প্রমাণ, এই নিচের দুটো লাগবে না। নিচের দুটো আপনাকে বোঝানোর জন্য আমি দেখালাম যে বাহু যদি থাকে তাহলে তার বিপরীত কোণগুলো আমরা কিভাবে বের করতে পারি। এটা কি সবাই বুঝছি? ওকে, আমরা খ নাম্বারটাতে গেলাম তাহলে। তো খ নাম্বারটা দেখেন তো, ঢাকা বোর্ডের খ নাম্বার যেটা ছিল এটার খ নাম্বার সেম কিনা? খ নাম্বার কেন, ওটা গ নাম্বারে ছিল, সরি, ঢাকা বোর্ডের গ নাম্বার এর এইরকম একটা প্রশ্ন ছিল। তো এগুলো প্রশ্ন রিপিট হয় খুব, জ্যামিতিতে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয়, একদম হুবহু প্রশ্ন আসে। আগেরটাতে এই বিন্দুটার নাম ছিল এফ, আর এখানে বিন্দুটার নাম বলছে ডি। তার মানে ওখানে আমরা পড়ছিলাম যে এরকম ছিল এ বি প্লাস এসি, এর মানটা 2AF এর চেয়ে বড়, আর এখানে 2AD এর চেয়ে বড়। তো অলরেডি এটা শিখে যাচ্ছি আমরা। কারো কোনো কনফিউশন আছে এটাতে? ওকে, আমরা সামনে আগাই। এই যে কোশ্চেনটা সি নাম্বারটা, এটাই আছে আমাদের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার থেকে আছে। দেখেন রাজশাহী বোর্ড 24 সালে আছে আমাদের প্রশ্নটা, মানে এই রিসেন্ট সময় আসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যে ক খ দিচ্ছে এখান থেকে,
বা অথবা ক আর গ দিচ্ছে এখান থেকে, ঘ নাম্বার প্রশ্নটা আমাদের দিচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ওই চ্যাপ্টার থেকে, মানে একটা করে কোশ্চেন দেখা যাচ্ছে কি ওই চ্যাপ্টারগুলো থেকে দিয়ে দিচ্ছে। কথাটা কি বুঝতে পারছি? তো এটা না ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয় না, এটা একদম ইজি একটা প্রশ্ন। তো দেখেন এটা আমরা সলভ করব কিভাবে, এটা দেখেন। আমাদেরকে চিত্রটা আমরা একটু ড্র করে নেই। আমাদের বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তো আমরা একটা সমবাহু ত্রিভুজ ড্র করে নিই। আমাদের বলা আছে এডি একটা মধ্যমা, তার মানে এটা এ, এটা বি, এটা সি, আর ডি বিন্দুটা হচ্ছে এখানে বিসির মধ্যবিন্দু, তাহলে এডিটা হবে একটা মধ্যমা। আমাদের প্রমাণ করতে বলছে 4AD স্কয়ার, এডির 4 গুণ আর এবি স্কয়ারের 3 গুণের সমান। ওকে, এবি স্কয়ারের 4 গুণ 3 গুণের সমান। তো দেখেন এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি এখানে লিখে দিই, সমবাহু ত্রিভুজে, সমবাহু ত্রিভুজে লম্ব বিন্দু, লম্ব বিন্দু, আচ্ছা এটা কি দেব, না এটা না লিখি, লম্ব সমদ্বিখণ্ডক দিই, লম্ব সমদ্বিখণ্ডক, তারপর মধ্যমা, তারপর অন্ত অন্ত সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক একই রেখাকে নির্দেশ করে, একই রেখাকে নির্দেশ করে। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝে দিচ্ছি, আগে লিখি, নির্দেশ করে। প্রত্যেকটা টার্ম একটু ভাঙে ভাঙে দেখেন। ফার্স্টে আসেন, আমাদের এখানে বলছে সমবাহু ত্রিভুজ, তার মানে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এই এরকম কথাটা, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে দেখেন এখানে বি আর সি, বিসি বাহুর এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু ডি। তো মধ্যবিন্দুতে যদি আমরা একটা লম্ব আট করি, তাহলে ঘটনাটা কি ঘটতেছে, এই যে লম্ব রেখাটা আছে, মানে এটার নাম দিলাম, ধরেন এটার নাম দিলাম ই, ডি যে রেখাটা, ডি রেখাটাকে বিসির ওপর লম্ব, তাই কিনা, ডি রেখাটা বিসির ওপর লম্ব। আবার কি করছে, ডি রেখাটা দ্বারা বিসি যে বাহুটা আছে, বাহুটা কি সমান দুই ভাগে ভাগ হয়ে যায়নি, বলতে পারি? জি। তাহলে কোন রেখা দ্বারা যদি কোনো বাহু সমান দুই ভাগে ভাগ হয় তাকে বলা হয় সমদ্বিখণ্ডক। সমান দুই ভাগে ভাগ করলে তাকে বলে সমদ্বিখণ্ডক। কেমন ভাবে আছে এটা, লম্ব ভাবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। কথা বুঝতে পারছি? আর একটা হচ্ছে মধ্যমা, তো মধ্যমার সংজ্ঞা তো আমি অলরেডি আগেই বলে যাচ্ছি, যে শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় মধ্যমা। আর একটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক বলতে বোঝাচ্ছে অন্তস্থ কোণগুলোর সমদ্বিখণ্ডক। এই যে এখানে যে কোণটা আছে, এই কোণকে সমান দুই ভাগে ভাগ করলো, এই ভাগ আর এই ভাগ পরস্পর সমান, এটাকে বলা হয় অন্তঃসমদ্বিখণ্ডক। তো আমাদের যদি কোনো একটা যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটাই মধ্যমা ওটাই হচ্ছে বিসির ওপর লম্ব হবে, মানে বিসি কে সমান দুই ভাগে ভাগ করবে, ওটা আবার এ কোণকেও সমান দুই ভাগে ভাগ করবে, মানে তিনটা তথ্য একটা বাহুকেই নির্দেশ করে আমাদের। অন্তঃসমদ্বিখণ্ডক মানে যে কোণগুলো আছে, কোণগুলোকে সমান দুই ভাগে যারা ভাগ করে তাদেরকে বলা হয় অন্তঃসমদ্বিখণ্ডক। যেমন দেখেন, যেটা এ, এটা বি, এটা সি, আমি বি কোণকে এই যে বিই একটা রেখা নিলাম, বিই একটা রেখা দ্বারা সমান দুই ভাগে ভাগ করলাম, তাহলে বিই রেখাকে বলবো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। কেন বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, কারণ বিই রেখা দ্বারা বি কোণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, যে কোনো কোণকে অন্তঃসমদ্বিখণ্ডিত করলে হবে, আপনি যে কোনো কোণের কথা বলতে পারেন, কিন্তু ওই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ওটা। যেমন আমি যদি এরকম দেখাই না, ধরেন এটা দেখালাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম এফ, সিএফ কে বলবো সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। আবার এইদিকে নিলাম একটা, এটার নাম দিলাম ই, বি কে বলবো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এইদিকে আরেকটা নিলাম, এটার নাম দিলাম ডি, এডি কে বলবো এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। কথা বুঝতে পারছি, মানে তিনটা আলাদা আলাদা হবে। কিন্তু আপনি যদি সমবাহু ত্রিভুজের কথা বলেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাকে আপনি মধ্যমা বলতেছেন, ওই মধ্যমাটা লম্ব হিসেবেও কাজ করবে, ওই মধ্যমাটা ওই কোণকে সমান দুই ভাগে ভাগও করবে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, এই যে এখানে যে আমাদের মধ্যমাটা আমরা নিচ্ছি,
এই যে এই কোণটা আর এই কোণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, এটা লম্বও হয়েছে, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য মানে দুই পাশে দৈর্ঘ্যও সমান হবে। মানে ওই এডি রেখাটাই, এটার ক্ষেত্রে এডি রেখাটাই আমাদের লম্ব সমদ্বিখণ্ডক, এডি রেখাটাই আমাদের মধ্যমা, এডি রেখাটাই আমাদের অন্তঃসমদ্বিখণ্ডক। ওই একটা রেখায় আমাদের তিনটা টপিককেই বোঝাচ্ছে। বুঝতে পারছি কিনা? কারো কোনো কনফিউশন আছে? ওকে। তাহলে হ্যাঁ বল। এই ম্যাথটা তো এই চ্যাপ্টারে না, তাহলে পরীক্ষায় আসে আমি কিভাবে? তো এই কথাটাই তো শুরুতে বললাম যে রিসেন্ট সময়ে আসে ওই ক্ষেত্রফল সম্পর্কিত যে উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ আমাদের মানে খ নাম্বার বা গ নাম্বারে আসে, ওই চ্যাপ্টার থেকে এক একটা ম্যাথ আমাদের এই চ্যাপ্টারের ভেতর দিয়ে দিচ্ছে। ওই কথাটা, ওই চ্যাপ্টারে বেশি ম্যাথ নাই, তিনটা কি চারটা ম্যাথ আছে, তিন চারটা ম্যাথ করলে ওই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই হয়ে যায়। একদম ইজি চ্যাপ্টার ওটা। তো যদি মানে এটাকে কি বলে যে মানে একদম কনফিডেন্স একদম ভালোভাবে নিতে চাই বা প্রিপারেশন একদম ভালোভাবে নিতে চাইলে, তাহলে এই চ্যাপ্টারের আমি একটা স্লাইড পিডিএফ দিয়েছি, ওই পিডিএফটা পুরোটা পড়তে হবে, প্লাস ওই ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে দুই তিনটা প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে একটা সেট ফুল আনসার করা যাবে। সপ্তম অধ্যায়ে সমস্যাটা কি মানে ধরেন ওটাতে আমাদের যে সম্পাদ্য আছে, তো সম্পাদ্য চিত্রটা ধর আপনি ড্র করছেন, ড্র করতে যায় এই সাইডে একটু ঘষা মাজা হয়েছে, রাবার দিয়ে একটু মিশাইছেন, ঘষা মাজা হয়েছে। তো এটা যদি স্যারের কাছে একটু দৃষ্টিকটু লাগে, স্যার যদি মনে করে যে না আমার কাছে এটা ভালো লাগতেছে না, তাহলে ধরেন 4 এর মধ্যে আপনি 3 দিয়ে দিল, আপনার কিছুই করার নাই, 1 মার্ক কম পেলেন। আর এই উপপাদ্যের বেলায় কি ঘটে, আপনি যদি প্রমাণটা ঠিকঠাক লেখেন, আপনার হাতের লেখা খারাপ কি না কি ওগুলোও দেখবে না, চিত্র আপনি মানে কোনো মতে খালি বোঝাইছেন যে হ্যাঁ চিত্রটা এটাই ঠিক, মানে চিত্রটা তো নিখুঁত হয় না, মানে জাস্ট চিত্র একটা হলেই হলো, মানে শুধু সামঞ্জস্য রাখে একটা চিত্র হলেই হলো, এইটুকু যদি ঠিকঠাক করেন আপনাকে 4 এর মধ্যে 4 দিতে বাধ্য থাকবে স্যার। মানে বাধ্য থাকবে না বিষয়টা, মানে 4 এর মধ্যে 4ই দেবে, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা এরকম ঘটে না, ওখানে চিত্র দিয়ে একটু 19-20 হলে মার্ক কাটে। তো সম্পাদ্যর আপনি প্রিপারেশন নিতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে ওটা ছাড়াই উপপাদ্যের একটা ভালো একটা প্রিপারেশন নেন। ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যা যদি দেখেন যে আপনার বাই চান্স কমন হচ্ছে না, তাহলে আপনি ওটা থেকে আনসার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন উপপাদ্য থেকে দেওয়ার। উপপাদ্যগুলো অনেক সহজ, এদের এখন পর্যন্ত যে কয়টা আমি দেখালাম একটাও কি কঠিন মনে হয়েছে? তাহলে এইভাবে যদি পড়েন দেখবেন যে একটাও কঠিন লাগবে না, কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কেউ পারবে না। আমি যেটা পড়াচ্ছি আমি কিন্তু এটা একদিনে পারিনি। আমার টিচিং প্রফেশন বলা যায় যে মোটামুটি ভাবে 5 বছর হচ্ছে। তো এতদিন ধরে আমি পড়াচ্ছি বিদেই এভাবে পড়াতে পারতেছি। তো আপনিও যদি বারবার পড়েন, বারবার পড়লে দেখবেন যে আপনিও ভালো পারতেছেন। মানে পারি না বা পারবো না এমন কোনো কথা নেই, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই পারা যাবে। পরীক্ষায় তো পারি না। ওই পরীক্ষার জন্যই তো বললাম, পরীক্ষার জন্য যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন, কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বেশি বেশি করেন, প্র্যাকটিস বেশি বেশি করলে তখন দেখবেন যে ভালোভাবে আপনিও পারতেছেন। হ্যাঁ, চ্যাপ্টার 6 এর সাথে 15 কম্বাইন করে দেয়, এটা কি একজন বলছেন? হ্যাঁ, এটা ঠিকই বলছেন। আমি এই কথার শুরুতেই বলছি যে রিসেন্ট সময়ে এই চ্যাপ্টারের সাথে 15 চ্যাপ্টার, যেমন এই যে এখানে গ নাম্বার যে প্রশ্নটা কম্বাইন করে দিচ্ছে আমাদের এখানে। আমি কি প্রমাণে যাব এটার? ওকে। তো দেখেন এই সাইড নোটগুলো আমরা মুছে দিলাম। তাহলে আমাদের এ বিটা যেহেতু এডি, এডি রেখাটা যেহেতু আমাদের এখানে মধ্যমা, তার মানে এডিটা আমাদের বিসির উপর লম্ব হিসেবেও আছে এখানে, বলতে পারি এটা। আমাদের এখানে এ বি সি সমবাহু ত্রিভুজে এডি মধ্যমা হওয়ায়, এডি মধ্যমা হওয়ায় এডিটা যেহেতু মধ্যমা তার মানে এডিটা বিসির ওপর লম্ব হবে এবং বিসিকে সমান দুই ভাগে বিভক্ত করবে, বিডি সমান সিডি। কারো কোনো কনফিউশন আছে কিনা এই লাইনে একটু দেখেন, যেটাই মধ্যমা ওটা লম্বও হয়, ওটা সমান দুই ভাগে বিভক্ত করে, একটু আগে আমি এই কথাটাই বললাম। ঠিক আছে এই কথাটা? ওকে। তো এখন দেখেন আমাদের প্রমাণ করতে বলছে কি কি বাহু নিয়ে, একটা হচ্ছে এডি বাহু আর একটা হচ্ছে এবি বাহু। তাহলে দেখেন তো কোন ত্রিভুজের মধ্যে এরা আছে, এদের একটা এবি বাহু আর একটা এডি বাহু, তার মানে আমরা এ বি ডি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। কথাটা বুঝতে পারছি? কেন সমকোণী বলতেছি, কারণ এই যে এডিটা যেহেতু বিসির ওপর লম্ব, তার মানে এই পাশের ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই পাশের ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। তো আমাদের এখানে এসি নিতে বলেনি, তো আমরা এই পাশের ত্রিভুজে যাব না। হ্যাঁ বলেন।
এডি তো এসিতে ইউজ দিলেও হয়। ওটাই তো বললাম, মানে শুধু এডির দিকে দেখলে হবে না, এডিও আছে এবিও আছে, তাহলে এই দুইটা বাহুই কোন ত্রিভুজের মধ্যে আছে? এবিডি। এবিডি। তো আমরা এই এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করব। এবিডি ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তো আমরা লিখি ত্রিভুজ এ বি ডি এ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেন, কি লিখবো এখানে? এ বি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। কারো কোনো কনফিউশন আছে? এখন প্রমাণের দিকে খেয়াল করেন, আমাদের এখানে আমাদের এ বি স্কয়ার আছে, প্রমাণও আমাদের এ বি স্কয়ার আছে, তাহলে এ বি স্কয়ারটা ঠিকঠাক রাখবো। এখানে আমাদের এডি স্কয়ার আছে, প্রমাণও আমাদের এডি স্কয়ার আছে, তো এটাকেও আমরা ঠিকঠাক রাখবো। এখানে আমাদের বিডি স্কয়ার আছে, প্রমাণে কি বিডি স্কয়ার আছে? ভালো করে খেয়াল করে দেখেন, প্রমাণে কিন্তু আমাদের বিডি স্কয়ার নাই, তো আমাদের বিডি স্কয়ার এখানে রাখা যাবে না। তো দেখেন তো বিডিটা কি বিসির অর্ধেক না? ভালো করে দেখেন এটা, বিডিটা, হাফ বিসি। হ্যাঁ তার মানে বিডিটা হচ্ছে বিসির অর্ধেক। দেখেন তো এ বি আর বিসি আর এসি তিনটাই কি পরস্পর সমান না? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ সমবাহু ত্রিভুজ, তার মানে এখানে ঘটতেছে বিডিটা হচ্ছে বিসির অর্ধেক, বিসির অর্ধেক। বিসির পরিবর্তে আমরা কত লিখতে পারি? বিসির পরিবর্তে আমরা এবিও লিখতে পারি, তার মানে আমরা বলতে পারি বিডির মানটা এবির অর্ধেক, এবির অর্ধেক এটা বলতে পারি। আমাদের প্রমাণে তো এবি আনতে বলছে, তো শুধু আমরা এবির কথাটা বলবো, এখানে বিসির কোনো দরকারই নাই। তো আমরা এই মানগুলো লিখি এখানে, এবি স্কয়ার যেমন আছে তেমনই থাকুক, এডি স্কয়ার যেমন আছে তেমনই থাকুক, বিডির পরিবর্তে আমরা লিখবো হাফ এবি, পুরোটার উপর স্কয়ার দেওয়া আছে, তো পুরোটার উপর আমরা স্কয়ার দেব। কারো কোনো কনফিউশন আছে কিনা দেখেন এটাতে। না। ওকে, তো প্রথম দুইটা আমরা ঠিকঠাক রাখি, এখানে এ বি স্কয়ার ঠিকঠাক রাখলাম, এখানে এ ডি স্কয়ার ঠিকঠাক রাখলাম, আর এখানে হাফকে যদি স্কয়ার করি তাহলে হবে আমাদের 1/4, এ বি স্কয়ার যেমন আছে তেমনই। তো দেখেন গত দিনের ক্লাসে আমি একটা কথা বলছিলাম, যখন আপনার ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশনের নিচে যেটা মানে ফ্র্যাকশনের ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে যেটা আসবে ওটাকে আপনারা দূর করবেন। তা ওটাকে দূর করার জন্য কি কাজ করতে হবে? যেটা নিচে আসছে আমাদের ওটা দ্বারাই গুণ করতে হবে। তো এখানে নিচে কত আসছে? 4 আসেনি? দেখেন এই যে 4 আসছে, তো আমরা এই পুরো সমীকরণকে 4 দ্বারা গুণ করব। এখন কেউ কেউ আপনারা বলতে পারেন যে আমরা লসাগু করব, এই বি স্কয়ার গুলো এক পাশে নিয়ে এসে লসাগু করব। ভাই লসাগু করতে গেলে ঝামেলা অনেক বেশি হয়, তার চেয়ে ডিরেক্টলি 4 দ্বারা গুণ করেন, দেখবেন সহজ সরল হয়ে গেছে, মুখে মুখে হিসাব করতে পারবেন। তো আমরা এবার কাজ করি, পুরো সমীকরণকে 4 দ্বারা গুণ করব প্রত্যেকটা পদকেই। তাহলে এই পদকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 4 এ বি স্কয়ার। আর এই পাশে এই পদকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 4 এডি স্কয়ার। আর এই পদকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে এই নিচের 4 আর উপরের 4 কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের কত থাকবে? শুধু এ স্কয়ার থাকবে। দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা এটাতে। এই যে হাফ যেটা ছিল, এই হাফকে যদি আমরা স্কয়ার করি মানে এইরকম আছে আমাদের হাফ এ বি স্কয়ার। তো এটাকে যদি স্কয়ার করেন, এই 1 কে যদি স্কয়ার করেন তাহলে 1 কে স্কয়ার করলে একই পাবেন। নিচে যে 2 আছে, এই 2 কে যদি স্কয়ার করেন তাহলে 2 কে স্কয়ার করলে পাবেন 4। আর এ বি কে যদি স্কয়ার করেন তাহলে এ বি স্কয়ার। এই লাইনটা আমরা এখানে লিখছি 1/4 এ বি স্কয়ার। ভাই এইটুকু কি সবাই? আচ্ছা, এখন আমরা এ বি গুলো এক পাশে নিয়ে আসি। তো এখানে দেখেন এ বি স্কয়ার আমাদের এখানে কয়টা আছে? 4টা। এখানে এ বি স্কয়ার কয়টা? একটা। তো এই পাশে প্লাস এ বি স্কয়ার, এই পাশে আসলে কি হবে? মাইনাস এ বি স্কয়ার। 4টা এ বি স্কয়ার থেকে একটা এ বি স্কয়ার বাদ দিলে কয়টা এ বি স্কয়ার থাকে? 3টা এ বি স্কয়ার। আর এই পাশে এ ডি স্কয়ার আমাদের কয়টা আছে? 4টা। তো এই পাশে হবে 4 এ ডি স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। খুব কি কঠিন ছিল এটা? এখন কথা হচ্ছে আপনি ভাবতে পারেন কঠিন, কিন্তু কথা হচ্ছে একবার যদি আপনি করেন, একবার যদি বুঝে বুঝে করেন তাহলে এটা আর কঠিন লাগবে না, কিন্তু কথা হচ্ছে করতে তো হবে আগে। আপনি যদি জীবনে কোনোদিন এই ম্যাথ নাই করে থাকেন তাহলে প্রথমেই যদি এটা দেখেন তাহলে তো কঠিন লাগবেই, মনে হবে যে হায় কোথায় আমি যাচ্ছি। কিন্তু যদি দুই একবার এই ম্যাথগুলো করে থাকেন তখন দেখবেন যে না আপনার কাছে ইজি লাগতেছে, ও আচ্ছা এরকম আসলে এরকম কাজ করতে হবে, তখন ইজি লাগবে। কথাটা কি বোঝাতে পারছি? আচ্ছা বিডি সমান হাফ এবি, এটা একজন বলছেন। আচ্ছা দেখেন এখানে দেখেন, এই যে বিডি আর সিডি এই দুটো পরস্পর সমান, এটা আমি একটু আগে বলছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুটা মধ্যমা হয়, মানে যে রেখাটা মধ্যমা হয় ওটা লম্ব হয়, ওটা সমদ্বিখণ্ডিতও করে। তাহলে এখানে যেহেতু এডিটা যেহেতু মধ্যমা, এই কারণে বিডি আর সিডি এই দুটো পরস্পর সমান। এই কথাটা আমি এখানে দেখাচ্ছি, বিডি আর সিডি পরস্পর সমান। তার মানে কি?
বিডি আর সিডি যেহেতু সমান, তার মানে বিডির মানটা বিসির অর্ধেক, সিডির মানটাও বিসির অর্ধেক। এই যে পুরোটার যদি এটা মধ্যবিন্দু হয়, তার মানে এই পাশটা আর এই পাশটা সমান হবে। আর এইটুকুর মান পুরোটার কি হবে, পুরোটার হবে অর্ধেক। ওই লাইনটা আমি এখানে দেখাইছি যে বিডির মানটা বিসির অর্ধেক। এই যে বিসির হাফ মানে কি, হাফ মানে হচ্ছে অর্ধেক, বিসির অর্ধেক। তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি বিসি এসি এই সবগুলোতে পরস্পর সমান। তো বিসির পরিবর্তে আমরা শুধু এবি লিখছি। লাস্টে এই লাইন থেকে যখন আমরা এই লাইনে আসছি, তো আমি বললাম ফ্র্যাকশন আপনারা দূর করবেন, সবসময় টার্গেট থাকবে ফ্র্যাকশনটা দূর করা। তো এখানে আমাদের একটা ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশনের নিচে আছে 4, খেয়াল করে দেখেন নিচে 4 আছে। তো নিচে যেহেতু 4 আছে, এই কারণে আমরা পুরো সমীকরণকে 4 দ্বারা গুণ করব। তো গুণটা দেখেন আমি এই সাইডে দেখাই। আমাদের এখানে আছে এ বি স্কোয়ার, এটাকেও 4 দ্বারা গুণ। এই পাশে এ ডি স্কোয়ার, এটাকেও 4 দ্বারা গুণ। এই পাশে আমাদের 1/4 এ বি স্কোয়ার, এটাকেও আমরা 4 দ্বারা গুণ করব। দেখেন প্রত্যেকটা পদকে আমরা 4 দ্বারা গুণ করছি। তাহলে 4 দ্বারা গুণ করলে এটা দেখতে কেমন হবে, 4ab স্কোয়ার। ওই লাইনটা আমি এখানে লিখছি। পরেরটা কত হবে, 4ad স্কোয়ার, ওটা আমি লিখছি এখানে। তারপরটা কি হবে, এই 4 আর এই 4 কাটা, তাহলে শুধু ab স্কোয়ার হবে না, ওটা আমি লিখছি লাস্টে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কাজ যেটা করছি, এ বি গুলোকে আমি এক পাশে নিয়ে যাচ্ছি। এই পাশে এ বি ছিল 4টা, আর এই পাশে এ বি ছিল একটা। তো এই পাশে 4টা এবি স্কোয়ার থেকে একটা এবি স্কোয়ার যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের এবি স্কোয়ার থেকে যাবে 3টা। ক্লিয়ার এটা সবার একদম? জি স্যার। ওকে। তো মেবি আমাদের জুমের সমস্যাটা হয়েছে কি, 40 মিনিট করে টাইম লিমিট, মানে ফ্রি অ্যাকাউন্টগুলোতে 40 মিনিট করে টাইম লিমিট, যার কারণে পুরো আমি যেটুকু ভেবে রাখি, আমি স্লাইড আরো অনেকগুলো বানায় রাখছি। আমি টার্গেট নিয়েছিলাম যে সবগুলো একদিনেই শেষ দেবো, এমসিকিউ ছিল, কিন্তু তো শেষই হবে না, আর 3-4 মিনিটের মতন সময় আছে আমাদের জন্য। তো এইটুকু পর্যন্ত থাকবে, এরপর থেকে আমি সামনের দিন কন্টিনিউ করব। কথা বুঝতে পারছি? ক্লাসটা রেকর্ড করা আছে, ক্লাসটা রেকর্ড করা আছে, আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো। আর যদি এইটুকু পড়ে বা আগে যে পিডিএফটা আমি দিচ্ছি, ওই পিডিএফ পড়েও যদি কারো কোনো কনফিউশন মনে হয়, আগামীকাল ক্লাসের আগে আমাদের গ্রুপে জানাই দেবেন, তাহলে আমি ওটা নিয়ে আগে শুরুতে আলোচনা করব।